আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। ইসরায়েলে আরও আন্তঃসীমান্ত হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের সামরিক ব্যারাকে লাশের ছড়াছড়ি। যুদ্ধবিরতি নিয়ে মোসাদের প্রধানের সাথে মতানৈক্য নেতানিয়াহুর। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধে বাইডেন জড়িত, অভিযোগ এরদোগানের। ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, মন্তব্যে রাশিয়া। অবশেষে পার্লামেন্টে সংরক্ষিত 23 আসন পাচ্ছে ইমরান খানের পিটিআই। সুপ্রিম কোর্টে বড় জয় পেল ইমরান খানের পিটিআই। আস্থা ভোটে হারলেন নেপালের প্রধানমন্ত্রী, আসবে নতুন সরকার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লেবানন ভিত্তিক ইরাক সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলে তারা একাধিক আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ বলেছে যে তারা শেবা ফার্মে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। শেবা ফার্ম ইসরায়েলের দখলে থাকা লেবাননের ভূখণ্ডের একটি অংশ। উত্তর ইসরায়েলের মার্গেলটের কাছে একটি সামরিক ব্যারাকেও হামলার কথা বলেছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তাদের যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননের 5টি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে রামিয়া, তাইর, হারফা ও কাফার কিলা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় অন্তত 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 38,345 জনে পৌঁছেছে। তাদের নিয়ে আহতের সংখ্যা 88,295 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় বলছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রয়াস জটিল করে তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে নেতানিয়াহু প্রায় এক হাতে আলোচনা পরিচালনা করার সময় তার অবস্থান আরো কঠোর করছেন। ইসরায়েলি চ্যানেল 12 জানায় যুদ্ধবিরতি আলোচনার ব্যাপারে নেতানিয়াহুর নতুন শর্তের প্রতি সমর্থন দিচ্ছেন না মোসাদের প্রধান। ইয়েদিয়ত আর্নট আরো জানিয়েছে গাজার যুদ্ধবিরতি কাঠামো প্রশ্নে নেতানিয়াহু এবং মোসাদ প্রধান এই একই অবস্থানে নেই। এদিকে নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতি আলোচনাকে জটিল করার জন্য নেতানিয়াহুকে কর্মকর্তারা অভিযুক্ত করার পর হামাসের হাতে আটক বন্দীদের পরিবারগুলো নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিয়ে ব্যাপক প্রয়াস চালালেও কোনো সমঝোতায় আসতে পারছেন না। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কিছু ছাড় দিলেও নেতানিয়াহু তার অবস্থান আরো কঠোর করলে অচলাবস্থার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে ইসরায়েলে পণবন্দীদের পরিবারগুলোকে নিয়ে গঠিত হস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে জানায় একটি সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা সৃষ্টিকারী এই দায়িত্বহীন আচরণে আমরা আতঙ্কিত ও শোকাহত। এই ধরনের সুযোগ হয়তো আর আসবে না। হয়তো এক সময় তাদের শুভবুদ্ধির উদয় হবে, একসাথে কাজও করবে, কিন্তু তখন কেউ আর ফিরে আসবে না। তিনি বলেন, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অনন্তকাল মনে হচ্ছে, তাদের জন্য প্রতিটি সেকেন্ড নরকের মতো। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমরা নেতানিয়াহু চুক্তিকে সমর্থন করি। এখন আপনার পালা, আপনি যে চুক্তির কথা বলেছেন সেটি কার্যকর করার। গাজা সংঘাতে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের ইসরায়েলের নৃশংসভাবে হত্যা, হাসপাতাল, ত্রাণ সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করেছে এবং তারা ইসরায়েলকে সর্বাধিক সহায়তা অব্যাহত রেখেছে। সাক্ষাৎকারে এরদোগান বলেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এটাই এখন আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না।
শুরু থেকেই ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা। এছাড়া ইসরায়েলকে সমর্থন করার জন্য বারবার পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের শাস্তি দাবি জানিয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, ন্যাটো এখনো ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার প্রকাশ্যে ঘোষণা না দিলেও কার্যত সে পথেই হাঁটছে পশ্চিমা এই সামরিক জোট। তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে বলেন, গত 10 জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা। মেদভেদেভ বলেন, ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুইটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে, হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হবে, আর যদি দুটোই একসঙ্গে হয় তাহলে আরো ভালো। রাশিয়া শুরু থেকে বলে এসেছে ইউক্রেনের ন্যাটোভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন। দেশটি আরো বলেছে পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। মেদভেদেভ বলেন, চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ পার্টি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আরো বাড়তি 23টি সংরক্ষিত আসন পাচ্ছে। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায় বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে দ্য ডন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে জাতীয় নির্বাচনে পিটিআই প্রার্থীরা সর্বোচ্চ আসন পেলেও স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছিলেন, ফলে তারা সরকার গঠন করতে পারেনি এবং সংরক্ষিত 70টি আসনের মধ্যে কোনো আসন পাননি। নির্বাচনের পর পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছিল দলীয় ব্যানারে নির্বাচন না করায় পাকিস্তান তেহরিক ইনসাফের প্রার্থীরা কোনো সংরক্ষিত আসন পাবেন না। তবে সুপ্রিম কোর্টের রায়ে এখন পিটিআইও সংরক্ষিত আসন পাবে। এই বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা তার রায়ে বলেছেন, একটি রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংরক্ষিত আসনের অধিকারী। সুপ্রিম কোর্টের 13 জন বিচারকের একটি বেঞ্চ এই রায় দেয়। রায়ে 8 জন পক্ষাবলম্বন করেন এবং 5 জন এই অবস্থানের বিরোধিতা করেন। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে পিটিআই 23টি সংরক্ষিত আসন পাবে। তবে এর ফলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে না, অর্থাৎ সরকার পতনের কোনো আশঙ্কা নেই। তবে এই রায়ের ফলে জোট সরকার আরো নাজুক হয়ে পড়বে। নেপালের প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী গেরিলা কমান্ডার পুষ্পকমল দহল প্রচণ্ড সংসদীয় আস্থা ভোটে হেরে গেছেন। এর ফলে হিমালয় প্রজাতন্ত্রের দেশটিতে নতুন নেতৃত্ব আসতে চলেছে। শুক্রবার ভোটে হেরে যাওয়ার শেষ হতে চলেছে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া প্রচণ্ডের 20 মাসের মেয়াদ। যদিও নেপালে দশকব্যাপী গৃহযুদ্ধের সময় হাজারো বিদ্রোহীর নেতৃত্ব দিয়েছেন তিনি। 2022 সালের ডিসেম্বরে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন 69 বছর বয়সী এই নেতা। তবে জোট মিত্ররা সমর্থন প্রত্যাহার করায় তাকে এখন পদত্যাগ করতে হবে। দেশটির উদারপন্থী কমিউনিস্ট ইউনিফাইড মার্ক্সবাদী লেনিনবাদী পার্টি গত সপ্তাহে প্রচণ্ডের সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে, ফলে তিনি পদত্যাগ করতে বা পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বাধ্য হন। ট্রাম্প বিপজ্জনক প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য, নিউ ইয়র্ক ট্রাম্প সহ বিপজ্জনক প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য নিউ ইয়র্ক টাইমস। ক্ষমতা ধরে রাখতে 275 সদস্যের সংসদে প্রচণ্ডের কমপক্ষে 138 ভোট প্রয়োজন ছিল। এদিন পার্লামেন্টে উপস্থিত 258 জন সদস্যের মধ্যে মাত্র 63 জন তাকে ভোট দেন। 194 জন তার বিপক্ষে ছিলেন এবং একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। পার্লামেন্টের স্পিকার দেবরাগ ঘিমিরে ব্যালট গণনা করার পরে ঘোষণা করেন প্রধানমন্ত্রী প্রচণ্ডকে আস্থা ভোটে প্রত্যাখ্যান করা হয়েছে। এখন প্রচণ্ড পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদীয় ভোট না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পদে বহাল থাকবেন। শীঘ্রই এই ভোট সম্পন্ন হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলে আরো আন্তঃসীমান্ত হামলা হিজবুল্লাহর, ইসরায়েলের সামরিক ব্যারাকে লাশের ছড়াছড়ি। যুদ্ধবিরতি নিয়ে মোসাদের প্রধানের সাথে মতানৈক্য নেতানিয়াহুর। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধে বাইডেন জড়িত, অভিযোগ এরদোগানের। ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, মন্তব্যে রাশিয়া। অবশেষে পার্লামেন্টের সংরক্ষিত 23 আসন পাচ্ছে ইমরান খানের পিটিআই। সুপ্রিম কোর্টে বড় জয় পেল ইমরান খানের পিটিআই।
আস্থা ভোটে হারলেন নেপালের প্রধানমন্ত্রী, আসবে নতুন সরকার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।